ওকে, সো আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের স্ট্যাটিস্টিক্স এর টি টেস্ট আর কি। সো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স এর অ্যানালাইসিস এর ক্ষেত্রে সাধারণত দুই ধরনের টেস্ট আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। সো বেসিক্যালি যেগুলো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, সেক্ষেত্রে হচ্ছে প্যারামেট্রিক টেস্ট গুলো কিছু ডেটা সম্পর্কে কিছু অ্যাজাম্পশন ধরে কাজ করে। লাইক যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন হতে হবে, তারপরে হচ্ছে ডেটা ইন্টারভাল বা রেশিও স্কেলে আছে কিনা, তারপরে হচ্ছে ভ্যারিয়েন্স গুলো সমান আছে কিনা, তারপরে হচ্ছে স্যাম্পল র্যান্ডম আছে কিনা বা র্যান্ডম নিয়েছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অনেকটা হচ্ছে ফলো করে হচ্ছে প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে। আর যখন আমরা নন প্যারামেট্রিক টেস্ট নিই, তখন হচ্ছে এক্ষেত্রে স্ট্রিক্ট কোনো অ্যাজাম্পশন ডিস্ট্রিবিউশনটা ফলো করে না। ঠিক আছে, মানে এই নন টেস্ট বেসিক্যালি ওকে। সো বেসিক্যালি আমরা আজকে প্যারামেট্রিক টেস্টের টি টেস্টের দিকে যাব। আর এক্ষেত্রে হচ্ছে কি কি জিনিস আমাদের বেসিক্যালি দেখাতে হয়, বা যে জিনিসগুলো ফলো করে আমরা বুঝতে পারবো যে মানে টি টেস্টের দিকে যেতে হবে। আই মিন টি টেস্ট করতে হলে আমাদের কোন বিষয়গুলোকে আমাদের নলেজে রাখতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে এই যে এখানে যে চারটা জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো আর কি। সো বেসিক্যালি ডিস্ট্রিবিউশন তো এর আগে দেখিয়েছিলাম যে ডিস্ট্রিবিউশন কি। মূলত এখানে যখন টি টেস্ট করতে যাব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন থাকতে হবে। তো নর্মাল ডিস্ট্রিবিউশন কিভাবে বুঝবো, এর আগে বলেছিলাম যে কার্টোসিস, তারপরে হচ্ছে আহ কি বলে যে হিস্টোগ্রাম প্লট, বক্স প্লট, কিউ কিউ প্লট, তারপরে হচ্ছে আইকিউআর, এসব দেখে আমরা সহজে বুঝতে পারি যে আউটলিয়ার আছে কিনা এবং সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কিনা। তাছাড়াও এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে শ্যাপিরো উইল্ক টেস্ট আর কি। এইটাতে আমরা আসলে দেখতে পাবো যে নর্মাল ডিস্ট্রিবিউশন আছে কিনা। কারণ যখন শ্যাপিরো উইল্ক টেস্ট করব, আই মিন আমাদের স্পেসিসে যখন আমরা দেখতে পাবো, তখন দেখা যাবে যে পি ভ্যালুর মান যদি 0.05 এর বেশি হয়, ঠিক আছে, সেটা হবে নর্মাল। নর্মালি কিন্তু আমরা সিগনিফিক্যান্ট, এখানে কিন্তু একটা জিনিস কিন্তু আপনাদের ঝামেলা হইতে পারে, একটু খেয়াল রাখবেন যে যখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করব, তখন শ্যাপিরো ওয়েলকে কি দেখবো, যেখানে পি ভ্যালুটা 0.05 এর থেকে বড় কিনা। ঠিক আছে, যদি বড় হয় তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবে। আর সিগনিফিকেন্স এর ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে পি ভ্যালুর মান 0.05 এর থেকে ছোট হতে হয় বা 0.05 হতে হয়। ঠিক আছে, ওকে। সো মেজারমেন্টের ক্ষেত্রে যদি বলি, মেজারমেন্ট কোনটা বোঝায়, আমাদের এসপিএসএস এর ক্ষেত্রে দেখবেন যে আমাদের এসপিএসএস এর শীটে মেজারমেন্ট নামে একটা হচ্ছে কলাম আছে, আমি দেখাই দিই। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে মেজার নামে একটা স্কেল, মানে একটা কলাম আছে, যেটার ক্ষেত্রে দেখেন আমরা কি করছি, এইখানে যে স্কেল স্কেল লেখা আছে, এটা নমিনাল লেখা আছে, এগুলো হচ্ছে এক একটা কি আমাদের স্কেল। ঠিক আছে, মেজার আর কি। সো আমরা কি নিচ্ছি, এখানে আমাদের বলেছে কি যে স্কেলে অথবা রেশিওতে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের ভ্যারিয়েন্সটা কি, ভ্যারিয়েন্সটা হচ্ছে ডেটা গুলো কতটা স্প্রেড আছে, ঠিক আছে, বা নিজেদের মধ্যে কতটা ছড়িয়ে আছে। তো বেসিক্যালি যখন আমরা টি টেস্ট করতে যাব, তখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের ডেটা গুলো হোমোজেনিটি ভ্যারিয়েন্স আছে কিনা, অর্থাৎ যে দুইটা গ্রুপের মধ্যে আমরা টেস্ট করব, তখন আমাদের দেখতে হবে যে গ্রুপ দুইটার মধ্যে আমাদের ভ্যারিয়েন্স গুলো, অর্থাৎ ডেটা সেট গুলো যে ছড়ানো, কতটুকু ছড়ানো আছে, সমানভাবে ছড়ানো আছে কিনা, এই জিনিসটা। এটা সাপোজ ধরেন যে একটা গ্রুপের ডেটা সেট গুলো 40 থেকে মানে 90 এর মধ্যে ছড়ানো আছে। সো বেসিক্যালি 40 থেকে 90 যদি ছড়ানো বলি, তাহলে হচ্ছে এটা বেশি একটু ছড়ানো আছে না, কারণ এটা ডিফারেন্সটা একটু দেখেন। আর যদি বি গ্রুপ বলি 70 থেকে 80, সাপোজ আমি বলতেছি আর কি, 70 থেকে 80 আছে। সো দেখা যাচ্ছে দুইটা গ্রুপের ভ্যারিয়েন্সটা হচ্ছে কি ডিফারেন্ট। ঠিক আছে, একটা বেশি আছে, একটা কম আছে। সো বেশি কম যদি ভ্যারিয়েন্স থাকে, তাহলে আমরা কিন্তু টি টেস্টে যেতে পারবো না। কারণ
টি টেস্ট করার সময় আপনার একটা টি টেস্ট অ্যাজাম করে নেয় যে এই যে ভ্যারিয়েন্স গুলো, গ্রুপের যে ভ্যারিয়েন্সটা, এটা প্রত্যেকটা গ্রুপের ভ্যারিয়েন্সটা কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে, হোমোজেনিটি থাকবে। সো বেসিক্যালি আমাদেরকে এটা দেখে নিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স কি, যেটা হচ্ছে কি প্রত্যেকটা ডেটা অর্থাৎ ভ্যারিয়েবল বা অবজারভেশন কি থাকে, একে অপরের থেকে আলাদা থাকে, অর্থাৎ একটা আরেকটার সাথে রিলেটেড না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। আচ্ছা। সো আমরা গতদিন হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট করেছিলাম, আর আজকে আমরা করব ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আর হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট। সো বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট কি, compare the means of two independent groups to determine if the significant difference exists. ওকে, তাহলে আমরা এখানে দেখছি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশনের, অর্থাৎ একটা আরেকটার সাথে জড়িত না, ঠিক আছে, এরকম দুইটা ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশনের মধ্যে কম্পেয়ার করব। মিনের কিসের কম্পেয়ার করব, মিনের কম্পেয়ার করব, ঠিক আছে, মিনটা ঠিক আছে কিনা বা কতটা ডিফারেন্স তাদের মধ্যে, এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। এরপর আমরা কি দেখবো, সিগনিফিকেন্স ভ্যালু, ঠিক আছে। সো তো অন টেস্টের ক্ষেত্রে, অন স্যাম্পল টেস্টের ক্ষেত্রে আমরা টি এর যে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন যেটা দেখেছিলাম ম্যাথমেটিক্যালি, সেইটা এইটা ছিল আর কি। আর যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে এইটা হচ্ছে এই যে এইখানে, এইখানে বেসিক্যালি আপনার সেম টাইপ না, বাট কিছুটা ডিফারেন্ট, যেহেতু এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করছি এবং দুইটা আপনার আলাদা অবজারভেশন নিচ্ছি আর কি, বা ভ্যারিয়েবল নিচ্ছি। ওকে, সো পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট কোনটা, পেয়ার হচ্ছে কি জোড়া আর কি বলা যায়, ঠিক আছে। কম্পেয়ার দ্য মিনস টু সেম গ্রুপ এট ডিফারেন্ট টাইমস আন্ডার ডিফারেন্ট কন্ডিশন। এটা হচ্ছে আপনার একটাই গ্রুপ বা একই ভেরিয়েবল, এর হচ্ছে কি করব, বিফোর এবং আফটার কন্ডিশন দেখব। সাপোজ মনে করেন আপনি ওষুধ খাচ্ছেন, তো আপনি এখন মনে করছেন যে ডায়াবেটিস যেমন ধরি, তো ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি দেখছেন যে আপনার ইনসুলিন নেওয়ার আগের অবস্থা কেমন ছিল, ইনসুলিন নেওয়ার পরে অবস্থা কেমন ছিল, এই যে একটা কম্পেয়ার করবো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কি পেয়ার্ড স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে। অথবা আমরা বলতে পারি যে আমরা যখন জমিতে ধান চাষ করি, সেক্ষেত্রে ধান চাষের সময় দেখা যায় যে জমিতে সার প্রয়োগের আগে ফলনটা বেশি ছিল নাকি হচ্ছে সার প্রয়োগের পরে হচ্ছে ফলনটা বেশি হয়েছে, এটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। আর যদি ইন্ডিপেন্ডেন্ট ধরতে যাই, আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা হচ্ছে আহ আবারও কল্পনা করি যে জমিতে সার দেওয়ার ক্ষেত্রে, তো আমি মনে করবো যে একটা সার আমি উৎপন্ন করেছি, মানে আই মিন হচ্ছে ডিসকভার করেছি। সো বেসিক্যালি ওই সারটা দেওয়ার পর আমি দেখবো যে হচ্ছে সার প্রয়োগের ফলে দুইটা জমির আহ মানে ধানের উৎপন্নটা কেমন হচ্ছে, ধান ফলনটা কেমন হচ্ছে। তো বেসিক্যালি এইখানে যখন সার প্রয়োগের ফলে আমি ধানের উৎপাদন বা ফলনটা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করলাম, দুইটা আলাদা আলাদা জমিতে কি করছি, আমি সার প্রয়োগ করছি। তো দুইটা আলাদা জমিতে সার প্রয়োগ করা মানে সার প্রয়োগ করার ফলে যদি ফলন একই আসে বা অথবা না আসে, এক্ষেত্রে একটা অপরটার উপর কি না ডিপেন্ডেবল না, যে ওই জমিতে ভালো হয়েছে তাই বলে এখানেও ভালো হবে, এরকম কিন্তু বিষয়টা না। কারণটা কি, দুইটার মাটির কোয়ালিটি আলাদা হতে পারে, তারপরে হচ্ছে কি সানলাইটটা ভিন্নভাবে পড়তে পারে, অথবা হচ্ছে আবহাওয়া জনিত কারণ থাকতে পারে। তো দেখা যায় কি একটা ফার্টিলাইজার দিচ্ছি ঠিকই, ফার্টিলাইজার দিয়ে দুইটারই হচ্ছে আমি কি টেস্ট করছি, যে ফলন টেস্ট করছি, বাট দুইটা ভেরিয়েবলটা কি হচ্ছে, আলাদা হচ্ছে, একটা অপরটার উপর ডিপেন্ডেবল হচ্ছে না, ঠিক আছে। ওকে, সো টি টেস্টের ক্ষেত্রে তাহলে কি কি বললাম, যে আমাকে কি কি জিনিস দেখতে হবে, এই যে এটা কন্টিনিউয়াস বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিনা, তারপর হচ্ছে কি নর্মালিটি, যেটা এতক্ষণ যেগুলো বললাম আর কি, তারপর হচ্ছে নো এক্সট্রিম আউটলায়ার্স, ইন্ডিপেন্ডেন্স অফ অবজারভেশনস। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এসপিএসএস এ, দেখে আসি আমরা একটু যে অ্যানালাইসটা কি করতে হবে। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো কোয়েশ্চেন?
ওকে, মেবি নাই। সো বেসিক্যালি এটা একটা ডেটা সেট। এখানে কোশ্চেনটা এরকম যে যাদের যাদের প্যারেন্টস হচ্ছে ডিভোর্স হয়েছে তাদের বাচ্চাদের অ্যাংজাইটি টেস্ট, ডিপ্রেশন এবং তারপরে হচ্ছে আপনার কম্পালসিভ বিহেভিয়ার আর অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারটা কতটুকু আছে বা আছে কিনা এরকম, ঠিক আছে। আর যাদের হচ্ছে ডিভোর্স না তাদের ক্ষেত্রেটা কি, সো বেসিক্যালি এখানে দুইটা গ্রুপ করা হয়েছে, একটা কি, একটা হচ্ছে নন ডিভোর্স আর একটা হচ্ছে ডিভোর্সড, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি এই দুইটা গ্রুপের মধ্যে এখন দেখব যে এই দুইটা গ্রুপ পরস্পরের যে মিন ভ্যালু আছে সেইটা দেখব। পাশাপাশি আমরা দেখব যে যেহেতু এটা ডিপেন্ডেন্ট না সেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট টেস্টটা করব, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে আমরা চেক করে নিব যে আমাদের মেজারটা স্কেলে আছে কিনা। সো এইখান থেকে আমরা টেস্ট করব, আমরা দেখব কি আমাদের রেসপন্ডেন্ট প্যারেন্টস ডিভোর্স। তো আমরা হচ্ছে প্রথমে চলে যাব ডেটাতে। এখান থেকে আগে যেহেতু আমরা ক্যাটাগরি ভিত্তিক অর্থাৎ গ্রুপ ওয়াইজ দিচ্ছি সেজন্য আমাদেরকে গ্রুপ দুটাকে আলাদা করে নিতে হবে। এই জন্য আমরা কি করব, স্প্লিট ফাইলে চলে যাবো, ঠিক আছে। স্প্লিট ফাইল, এইখান থেকে আমাদেরকে নিতে হবে কম্পেয়ার গ্রুপ, যেহেতু আমরা দুইটা গ্রুপে কি করব, কম্পেয়ার করব, ঠিক আছে। যে কি কম্পেয়ার করছি, ডিভোর্স এবং নন ডিভোর্স প্যারেন্টসদের চিলড্রেনদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জিনিসগুলো আমরা কি কম্পেয়ার করছি যে তাদের আছে কিনা বা কতটুকু আছে, এই জিনিসগুলো আমরা মেজার করব। সো এখানে আমরা নিয়েছি কম্পেয়ার অল, কম্পেয়ার গ্রুপস, এবং কাকে কম্পেয়ার করতেছি, কোন গ্রুপটাকে, সেই গ্রুপটাকে নিব গ্রুপ বেসড, ঠিক আছে। ওকে, এবার আমরা ওকে করে দিব। আচ্ছা, অলরেডি আমাদের স্প্লিট হয়ে গেছে, ঠিক আছে, স্প্লিট হয়ে গেছে। ওকে, তো এবার আমাদেরকে এইখান থেকে আমরা পারলে যদি মনে করি যে চেক করব যে ডিস্ট্রিবিউশনটা কেমন আছে, আই মিন ডেসক্রিপটিভ যে অ্যানালাইসিস, সেটাও আমরা চেক করতে পারবো আর কি। সো এইখান থেকে চলে গেলাম একটু অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এখান থেকে ডেসক্রিপটিভ ডিপ্রেশন স্কেলটা আমি একটু চেক করে নিই। ডিপ্রেশনটা স্কেল, আচ্ছা, এইখান থেকে আমরা যে জিনিসগুলোকে চেক করব সেগুলো ভেরিয়েবল নিব। তো বেসিক্যালি আমরা অ্যাংজাইটি নিলাম, তারপরে নিচ্ছি কম্পালসিভ, আর হচ্ছে অ্যান্টিসোশাল, মনে করেন এই তিনটা আমি এখন চেক করব। সেই তিনটাকে নিয়ে অপশানে গেলাম, মিন মিডিয়ান, এগুলো আমি এখন চেক করব। মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে। সো বেসিক্যালি এখানে দুইটা গ্রুপের আমরা হচ্ছে মিন মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ অ্যানালাইসিস যেটা, সেই জিনিসটা আমরা আর কি দেখলাম। এখান থেকে আমরা আই মিন হচ্ছে ডেটা কোয়ালিটিটা আর কি বুঝতে পারবো। দেখেন এখানে যে মিনে, যে আমরা যেহেতু মিনকে কম্পেয়ার করেছি, আগেই বলেছি আমরা কি, এখানে কি বলেছি, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টের ক্ষেত্রে কম্পেয়ার মিনস টু ডিফারেন্ট টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস, ঠিক আছে। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস এর মধ্যে আমরা কি করছি, মিনের কম্পেয়ার করছি। তো দেখেন প্রথমটা যে নট ডিভোর্স আছে তাদের ক্ষেত্রে তাদের বাচ্চাদের অ্যাংজাইটি যেটা, সেটা দেখেন মিন কত আছে, 21.49। আর ডিভোর্সের ক্ষেত্রে অ্যাংজাইটির ক্ষেত্রে দেখি যদি 22.79। সো বেসিক্যালি দেখা যাচ্ছে কি এদের ডিফারেন্সটা খুবই কম আছে। মানে ডিভোর্স, যারা ডিভোর্সি প্লাস হচ্ছে যারা ডিভোর্সি না, তাদের বাচ্চাদের উপর খুব একটা এই অ্যাংজাইটিটা, মানে কি বলবো, দুইজনের ক্ষেত্রেই
কাছাকাছি একই টাইপের, ঠিক আছে। আবার হচ্ছে যদি কম্পালসিভ বিহেভিয়ার দেখি, তাহলে দেখি এখানে 20.31 আর এখানে হচ্ছে 22.82, এটাও কাছাকাছি একই, ঠিক আছে, খুব একটা ডিফারেন্স নেই। বাট আমরা যদি এখন দেখতে যাই যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টেস্ট ডিভোর্সের ক্ষেত্রে এবং নন ডিভোর্সের ক্ষেত্রে, তাহলে দেখেন এখানে কত আছে, 19.92, আর এখানে আছে 29.18। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে যারা ডিভোর্সি বাচ্চাদের, অর্থাৎ ডিভোর্সি প্যারেন্টসদের বাচ্চাদের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার মিনটা কত আসছে, 29.18, ঠিক আছে। আর বিহেভিয়ার যারা হচ্ছে নন ডিভোর্সের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আছে 19.82। সো বেসিক্যালি আমরা এখানে ফার্স্টে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে মেইনলি আমরা দেখি যে মিন ভ্যালুটা কেমন আছে বা ডিফারেন্স আছে কিনা, এই জিনিসটা আমরা বুঝে উঠতে পারলাম আর কি, ঠিক আছে। বুঝাতে পেরেছি আমি? ওকে। সো এবার আমরা এখান থেকে প্রয়োজনে আমরা এখান থেকে প্লটটাও দেখে নিতে পারবো এক্সপ্লোর থেকে। সো ক্লিন করা উচিত ছিল। আচ্ছা, আবারও আমরা সেম ভাবে কি কি নিয়েছি, অ্যাংজাইটি, কম্পাস, প্যারান্ডি। ওকে, এখান থেকে স্ট্যাটিস্টিক্স 95%। ওকে, প্লটে নিব আমরা। প্লট কি নিব, হিস্টোগ্রাম নিব। স্টিভ অ্যান্ড লিপি থেকে আমাদের হিস্টোগ্রামটা বেশি ভালো লাগে কাজ করতে এবং খুব ভালো বোঝা যায়। আহ আর হচ্ছে নিচে কি নর্মালিটি প্লট উইথ টেস্ট। সো বেসিক্যালি হিস্টোগ্রাম এবং হচ্ছে নর্মালিটি প্লট নিয়ে আমরা চেক করব। প্লট চেক করি। ওকে, এই যে আমাদের প্লট চলে এসেছে। প্লটের সাথে সাথে দেখেন আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এই যে দেখেন ক্রসিং সামারি যেটা, সেটাও দিয়ে দিয়েছে। তারপর টেস্ট নরমালিটি দিয়েছে। এই যে দেখেন এইখান থেকে আমরা মেইনলি দেখবো যে, এই যে দেখেন শ্যাপিরো উইল্ক, ঠিক আছে, শ্যাপিরো উইল্কের এই টেস্টটা দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন এখানে সিগনিফিক্যান্স ভ্যালুটা দেখেন কত আছে। সিগনিফিক্যান্স ভ্যালুটা কত আছে, 0.192, ঠিক আছে। তো সিগনিফিক্যান্স ভ্যালু আমরা কি বলেছিলাম, যে সিগনিফিক্যান্স ভ্যালু অর্থাৎ নর্মাল যদি আমরা টেস্ট করতে যাই, তাহলে শ্যাপিরো উইল্কের ক্ষেত্রে পি এর মান 0.05 গ্রেটার দেন হতে হবে, ঠিক আছে, মানে পি গ্রেটার দেন 0.05 হতে হবে। দেখেন তো এখানে কত আছে, 0.19 আছে। বলেন তো এটা হচ্ছে নর্মালে আছে নাকি হচ্ছে নর্মালে নাই? একটু কেউ অ্যান্সার দিবেন? নর্মালে আছে আপু। গুড, নর্মাল আছে। কেন এখানে নর্মাল আছে একটু বলবেন? আপু ওই যে পি এর মানটা এখানে 0.05 এর যে উপরে আছে, মানে 0.192 আছে। গুড গুড, থ্যাংক ইউ, খুব ভালো বুঝেছেন আশা করছি। ওকে, সো বেসিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, মানগুলো আমাদের সবগুলো কি আছে, 0.05 এর থেকে উপরে আছে। সো এগুলো হচ্ছে আমাদের নর্মাল আছে। বাট লাস্টেরটা দেখেন তো, এই যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টেস্ট যেটা, এইটার ক্ষেত্রে আমরা 0.007, এইটা কি 0.05 এর থেকে বড় না, নাকি ছোট? ছোট। ছোট। তাহলে এইটা কি নর্মালে আছে? না, নর্মালে না। নাই। ওকে, তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই একটা ডেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই, ঠিক আছে। ওকে, তাছাড়া বাকি সবগুলো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনই আছে। এইটা দ্বারা সো শ্যাপিরো উইক দ্বারা আমরা আসলে নর্মালিটিটা বুঝলাম। বেসিক্যালি আমরা তাছাড়াও দেখতে পারবো নর্মালিটি কিভাবে, এই যে হিস্টোগ্রাম প্লট দেখে। কারণ এখানে যদি বেল শেপটা আসে, এই যে পয়েন্ট গুলো যদি আমরা যোগ করি তাহলে একটা শেপ আসে, এটাকে বলা হয় বেল শেপ। আর বেল শেপ থাকলে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনেই থাকে। দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে আর এই একটা হচ্ছে আপনার প্লট লাইন, এটা আমরা যেটা বলি হচ্ছে রিগ্রেশন লাইন আর কি। রিগ্রেশন লাইনে দেখা যায়, এটা অবশ্য রিগ্রেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে যখন মডেল ফিটের ক্ষেত্রে লাগবে, আরেও পাবেন, আরে বেশি ভালোভাবে বোঝা যায় আর কি, এটা স্পেসিসেও পারবেন। আর এর ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনটা একটু ভালো আর কি স্পেসিস এর থেকে। ওকে, সো আমরা এখন টেস্ট করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন,
আমি কিন্তু স্প্লিট করেছি, ঠিক আছে? সো যখন আপনি এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গুলা বা আদার্স গুলো করবেন, তখন একটু খেয়াল রাখবেন যে আপনি যখন করছেন তখন কিন্তু সবগুলোর করছেন। তো সেই সময় আপনি এই স্প্লিটটা বন্ধ করে দিবেন। বন্ধ করে হচ্ছে স্প্লিট ফাইলে যাবেন, গিয়ে রিসেট দিবেন, রিসেট দিয়ে ওকে করে দিবেন। তাহলে এই যে দেখুন স্প্লিট বন্ধ হয়েছে, স্প্লিট ফাইল অফ, বুঝছেন? আচ্ছা, এবার আমরা চলে যাব, আমরা কি করছিলাম? ওকে, সো এবার আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করব। সো এখানে কম্পেয়ার মিনসে যাব, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টে যাব। একটু ওয়েট। আচ্ছা, এখান থেকে আমরা কি করব? সাপোজ আমরা 3টা ভ্যারিয়েবল, আচ্ছা 4টাই নিই, 4 কম্পেয়ার করছি কিন্তু 2টা গ্রুপের সাথে, ঠিক আছে? সো এই 4টা নিয়ে অপশন 95% ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন আমাদের টেস্টটা চলে এসেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট, এই যে দেখেন এখানে দেখাচ্ছে লেভেন্স টেস্ট ফর ইকুয়ালিটি ভ্যারিয়েন্স, 11 টেস্ট ফর ইকুয়ালিটি ভ্যারিয়েন্স। সো বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে এতটুকু, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমরা কাজ করব। সো এটুকুর মধ্যে আমাকে দেখতে হবে কি, কম্পেয়ার করছিলাম বা সিগনিফিকেন্স আছে কিনা, অর্থাৎ বিষয়টা কি যে দুইটা যদি আমরা এখানে হাইপোথিসিস ধরি, তাহলে হাইপোথিসিস কি আসতে পারে বলবেন কেউ? আমরা যদি এই ডেটা সেটের ক্ষেত্রে হাইপোথিসিস ধরি, তাহলে আমরা কি নিতে পারি বলেন তো? কেউ পারবেন? আপু এরকম যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ডিভোর্স প্যারেন্টস এন্ড নন হুম ডিভোর্স হুম, প্যারেন্টস। এক্সাক্ট এক্সাক্ট। মানে এখানে আমরা এখন হাইপোথিসিস নিচ্ছি কি তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, আর একটা নিচ্ছি কি ডিফারেন্স আছে, ঠিক আছে? বা তাদের exact। মানে ডিফারেন্সটা বলতে বোঝাচ্ছি যে আমরা ডিভোর্সি প্যারেন্টস যারা, তাদের বাচ্চাদের অ্যাংজাইটি লেভেল আছে বা তাদের প্রভাবিত হয় তাদের দ্বারা, ঠিক আছে? ডিভোর্সের দ্বারা, ঠিক আছে? জিনিসটা এরকম। আরেকটা কি, প্রভাবিত হয় না, ঠিক আছে? তো আমরা ধরবো কোনটা যেটা প্রভাব নেই। ওই যে আমি একটা শর্ট একটা নোট দিয়েছিলাম আপনাদের গ্রুপে, যে প্রভাব নেই এরকম কিছু যখন মিন করব তখন ওটা কি নাল হাইপোথিসিস, ঠিক আছে? হ্যাঁ আর হ্যাঁ যখন আমরা বেসিক্যালি কোনটা প্রমাণ করার চেষ্টা করি, যেটা অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? মানে প্রভাব আছে এই জিনিসটাই আমরা প্রমাণ করার ট্রাই করি, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা এখন এইখানে দেখেন আহ এই যে স্কোর অফ অ্যাংজাইটি টেস্ট, এখানে একটা আছে কি ইকুয়াল ভ্যারিয়েন্স অ্যাজাম্পড, আর একটা আছে ইকুয়াল ভ্যারিয়েন্স নট অ্যাজাম্পড, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কোনটা নিব একটু খেয়াল রাখতে হবে, নিব কোনটা। দেখেন এই যে এখানে সিগনিফিকেন্স ভ্যালু যেটা লেভেলস টেস্ট ফর ইকুয়ালিটি দেওয়া আছে, সেখানে সিগনিফিকেন্স ভ্যালু কত দেওয়া হচ্ছে? 0.159। 0.159 মানে কি, ওই যে পি টেস্ট নর্মালিটি যেটা বললাম, নর্মালিটি, এখানে কি এটা নর্মাল আছে না? জি আপু নর্মাল আছে। লেভেন্স এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, লেভেন্স টেস্টের ক্ষেত্রে আর হচ্ছে শ্যাপিরো উইলকের ক্ষেত্রে পি গ্রেটার দেন 0.05 হলে সেইটা আপনার হচ্ছে নর্মাল হবে, ঠিক আছে? তাহলে এইখানে 0.159, দ্যাট মিনস ইটস নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে যখন আমরা ইকুয়াল ভ্যারিয়েন্স, তার মানে এই দুইটার মধ্যে আমরা কোনটা অ্যাকসেপ্ট করব? ইকুয়াল ভ্যারিয়েন্স যেটা, সেটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? বোঝাতে পেরেছি? এখন চলে যাই এইটার সিগনিফিক্যান্ট টেস্টে। এই যে দেখেন এই সোজাসুজি, এটা তো টি টেস্ট আগের দিনই দেখিয়েছিলাম, এখানে এক টেবিলই দেখিয়েছে। আর হচ্ছে ডিএফ তো হচ্ছে আপনার ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম। সো বেসিক্যালি এইখান থেকে আমরা সিগনিফিকেন্সে চলে যাব। দেখেন তো এখানে 0.05 আছে। এখন বলেন যে এটা কোনটা নিব আমরা?
নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছে নাকি হচ্ছে আপনার নিচ্ছে সেটা বলেন। হ্যালো। জি আপু বলেন। হ্যাঁ আপু, আমি বলছি যে আমরা যে এখানে ভ্যালুটা দেখলাম 0.05, এটা হচ্ছে সিগনিফিকেন্স ভ্যালু, ঠিক আছে। এখন আমার হুম, কোয়েশ্চেন হচ্ছে আমরা এখন নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব না অ্যাকসেপ্ট করব? 0.05, হ্যাঁ। তাহলে তো রিজেক্টেড। হুম। রিজেক্টেড না আপু? এক্সাক্ট, রিজেক্টেড। যেহেতু এখানে পি ভ্যালুটা অর্থাৎ কি আছে, জিরো কম আছে। 0.05 এর কম আছে, তাই আমরা হচ্ছে এটা সিগনিফিকেন্সের ক্ষেত্রে এটা কি করব, নাল ভ্যালুটাকে অর্থাৎ নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে অল্টারনেটিভটাকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। অ্যাকসেপ্ট ওকে, করবে। এক্সাক্ট। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইকুয়াল ভ্যারিয়েন্সটা পাচ্ছি। আচ্ছা, এরপর চলে যায় ডিপ্রেশনের ক্ষেত্রে। দেখেন ডিপ্রেশনের ক্ষেত্রে সেম, বাট এইখানে দেখেন ফার্স্টে চলে আসছে কি 0.05। তার মানে কি টেস্টের নর্মালিটি ক্ষেত্রে না। আমরা এখানে গুড, নর্মালিটি না। যদি নর্মালিটি না হয় তাহলে আমরা এটাকে কি করব, এটাকে অ্যাকসেপ্ট করব না, নিচেরটাকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। ইকুয়াল ভ্যারিয়েন্স নট অ্যাজিউমটাকে অ্যাকসেপ্ট করব। এবার এইটার ক্ষেত্রে আমরা দেখবো যে সিগনিফিকেন্স ভ্যালু কত। দেখেন 0.05, তার মানে এটাও কি হাইপোথিসিস, নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করছি, রিজেক্ট ঠিক করবে। আছে। এক্সাক্ট। ওকে, তো সেম ভাবে আমরা কি পরেরটাতে বলেন তো একটু, পরেরটাতে আমরা কোনটা নিব এই দুইটার মধ্যে, ইকুয়াল ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে আর ইকুয়াল ভ্যারিয়েন্স নট, কোনটা নিব? আপু ইকুয়াল ভ্যারিয়েন্সটা নিব। ইকুয়াল ভ্যারিয়েন্স নিলাম। তারপর হচ্ছে সিগনিফিকেন্স এর ক্ষেত্রে এই যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। এক্সাক্ট, তার মানে এখানে কি প্রভাব আছে, ঠিক আছে। তার মানে হ্যাঁ, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে আমরা অ্যাকসেপ্ট করছি। সো পরেরটার ক্ষেত্রে কোনটা নিব, অ্যাকসেপ্ট করব কোনটা? ইকুয়াল ভ্যারিয়েন্স অ্যাজিউম, উপরেরটা। উপরেরটা। না 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 আপু সরি, নিচেরটা নিব, কারণ উপরেরটা তো এক্সাক্ট। কম আছে। হ্যাঁ, হুম, আমি এক্সাক্ট। এর দেখে ফেলছি। হুম, তাহলে নিচেরটা এক্ষেত্রে দেখেন যে একদম স্ট্রং আছে, 0.001 এর থেকেও কম, তার মানে কি এটা হচ্ছে একদম রিজেক্টেড না স্ট্রং। থাকে। হ্যাঁ, নাল নাল হাইপোথিসিস। হাইপোথিসিস রিজেক্টেড, তার মানে অল্টারনেটিভ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। আর রিলেশনশিপটা এখানে আমরা বলতে পারবো কি স্ট্রং রিলেশনশিপ। যদিও হুম, এখান থেকে বলতে পারবো না রিগ্রেশন অ্যানালাইসিস বা কো রিলেশন থেকে আসলে রিলেশনশিপটা কেমন সেটা দেখা পাওয়া যায় আর কি। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এখানে সিগনিফিকেন্স ভ্যালু আছে আর কি। ঠিক আছে। ওকে, এটাই ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট। সো বেসিক্যালি আমরা হচ্ছে যখন এটা পেপারে লিখবো কিভাবে, আপনি যখন লিখতে যাবেন পেপারে তখন লিখবেন কিভাবে। তো এখন হচ্ছে এই জিনিসটা আপনি নিজের মতো অবশ্যই লিখবেন। বাট এখন হচ্ছে আমাদেরকে কি করতে হয়, যেহেতু এআই এর যুগ সেজন্য হেল্প নিতে হয় কার, এআই। সো বেসিক্যালি ওকে যখন এই টেবিলটা আপনি দিয়ে দিবেন ও কিন্তু ওর আপনাকে হচ্ছে এই জিনিসটা কি করে দিবে, একটা ফরম্যাট এনে দিবে। তারপর আপনি নিজের মতো করে ওটাকে কি করবেন, গুছাই লিখবেন। কারণটাকে যদি ফুল আপনি এআই থেকে নিয়েই বসাই দেন, কপি পেস্ট করেন, তাহলে হচ্ছে প্লেগারিজম ধরবে। আর প্লাগরিজম। 100%, হ্যাঁ 100% যদি হচ্ছে আপনার এআই ডিটেক্টেড হয়ে যায় তাহলে বাতিল হয়ে যাবে আপনার পেপার। ঠিক আছে। এক্ষেত্রে আবার আপনার এআই অ্যাকসেপ্টেড রেটও আছে এক এক পেপারে এক এক ধরনের। সো বেসিক্যালি ওইটার উপর অনেকটা ডিপেন্ড করে। তো যখন আপনি লিখবেন তখন অবশ্যই এআই হেল্প নেবেন, কারণ এআই তো এখন বেশি আমাদের থেকে স্মার্ট হয়ে গেছে আর কি লেখার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আর কি বলা চলে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে এটা এআই দিলে আসলে কি লেখা আসে। আচ্ছা, এটাকে হচ্ছে কপি করব আমরা। আপু আমার একটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আমি তো চাচ্ছি আপনারা কোশ্চেন করেন। মানে আপু ওই যে এআই এর ক্ষেত্রে বলে না যে প্যারাফ্রেজিং করে নিলে নাকি আসে না, তো প্যারাফ্রেজিং করে যদি লিখি তাহলে তাও কি ধরা পড়বে না? ধরা তো পড়ার কথা প্লাগারিজম।
হ্যাঁ, পরে পরে আপনি, আমি নিজে পরীক্ষিত, ঠিক আছে। আমি ও হচ্ছে প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে কুইল বুট ইউজ করেছিলাম। তো কুইল বুট হ্যাঁ ইউজ করার পর দেখি, আমি যখন এআই ডিটেক্ট করার ট্রাই করি, যেটা ফ্রি পাওয়া যায় বা আমার টিচারকে হ্যাঁ দিয়ে আমি করিয়েছি, তখন দেখা সাবিতে। যায় হ্যাঁ, এআই হচ্ছে আপনার মানে ফুল ডিটেক্ট করতেছে। ওইখানে 98 পর্যন্ত পার্সেন্টেজ পর্যন্ত ধরে নিচ্ছে, কখনো 100%ও ধরে নেয় আর কি। তো আমি আচ্ছা বলবো অবশ্যই প্যারাফেস করেন, ঠিক আছে, বাট প্যারাফেস যে করার পর যেটা আপনি পাচ্ছেন, ওইটা হচ্ছে একদম কপি পেস্ট করেন না। কপি পেস্ট করলেই ধরে, কারণ ওইটাও তো এআই, তাই না? হ্যাঁ ওইটাও এআই, সো দেখা যায় যে এআই এর সবগুলো ধরে নেয় আর কি। তো ওই ক্ষেত্রে কপি পেস্ট না করে আহ আপনারা চেষ্টা করবেন ওই জিনিসটা হচ্ছে প্যারাফ্রেজিং করে নিজের মতো করে লিখার। আচ্ছা ঠিক আছে। Thank you. ওকে। তবে এখন চ্যাট জিপিটি থেকে, জেমিনিআই থেকে ক্লড অনেক ভালো হেল্প করে, অনেক ডিপলি সবকিছু দেয়, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয়। তবে কি নাম রিসার্চের আপু? ক্ষেত্রে বেশ ক্লড, ক্লড এআই। প্লট। হ্যাঁ, তবে রিসার্চের ক্ষেত্রে আমি বলবো ডিপসিক আছে। ডিপসিক হচ্ছে আপনার ইয়ের জন্য অনেক ভালো, কিন্তু এআই মানে রিসার্চের জন্য, বাট এটা হচ্ছে চাইনিজ ফুল, তো দেখা যায় অনেক সময় ডিস্টার্ব করে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে দিয়ে দেয়। ও এই যে দেখেন, ও কিন্তু ওর মতো করে অনেক বড় একটা রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, সামারি সহ। এখন কথা হচ্ছে, এত বড় রেজাল্ট আপনি যখন লিখবেন, শোনা যাচ্ছে আমাকে? জি আপু শোনা যাচ্ছে। ওকে। এত বড় রেজাল্ট যখন আপনি লিখবেন, আপনার ফুললি কিন্তু কেটে দিবে, কারণ থিসিসের ক্ষেত্রে রেজাল্ট একটু বড় করা যায়, কারণ চ্যাপ্টার থাকে অনেকগুলা, রেজাল্টের আলাদা চ্যাপ্টার থাকে, সো বেসিক্যালি তখন লেখা যায়। বাট আপনি যখন আর্টিকেল লিখবেন, তখন এত বড় রেজাল্ট লিখলে কিন্তু আপনাকে একদম কেটে দিবে। সেজন্য কি করতে হবে, একে মানে বলতে হবে যে একদম ছোট করে দিতে, শর্ট করে দিতে। সো ও যদি শর্ট করে দেয়, তারপর আপনাকে দেখতে হবে যে আপনার টেবিল থেকে যে জিনিসগুলো আপনি নিয়েছেন, সিগনিফিক্যান্ট যে জিনিসগুলো, সেগুলো শুধু আপনাকে উঠাতে হবে, এই আর কি, ঠিক আছে। এখানে কিন্তু ওভারঅল টেবিলে যা ছিল সবই কিন্তু ও লিখে দিছে। তারপর আপনাকে বলি যে এই জিনিসটা কিভাবে লিখে, এই যে যেমন হচ্ছে কম্পালসিভ বিহেভিয়ার টেস্টের ক্ষেত্রে বলে দিয়েছে কি, 11 টেস্ট ওয়াজ নট সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট না? এখানে এফ টেস্ট আর হচ্ছে পি, পি এর মানটা দিয়েছে, ঠিক আছে, পি ভ্যালুর মান 0 সামথিং যা আছে। তারপর ইন্ডিকেট ইকুয়াল ভ্যারিয়েন্স, ইকুয়াল ভ্যারিয়েন্স যেটা মান দ্বারা হচ্ছে ভ্যারিয়েন্সটা ইকুয়াল আছে, সেটা বোঝাচ্ছে দ্য রেজাল্ট শোড আ statistically significant difference between the group of T81। T81 বলতে বোঝায় যে ওই যে আপনার ডিএফ, ডিগ্রি অফ ফ্রিডম যে মানটা, ওইটা ছিল কত, 81, ঠিক আছে। আর টি এর মান আমরা গতদিন টি টেবিল ইউজ করে কিভাবে বের করতে হয় দেখে দিয়েছিলাম। আর এখানে পি ভ্যালুর মানও যেটা আমরা টেবিল থেকে পেয়েছি ওইটা দেওয়া আছে। 95% সিআই আমরা এখানে ইউজ করেছি, এই জন্য এখানে 95% সিআইটা ইউজ করেছে। আর ইন্টারভ্যাল যে লেভেল, সিআই ইন্টারভ্যাল অর্থাৎ সেই লেভেলটা দিয়ে দিয়েছে, মানে এই দুইটার মধ্যে আমরা মানে এই টেস্ট যতগুলো স্যাম্পল বা যতবার আমরা টেস্ট করি না কেন, 1000 বার টেস্ট করলেও এই 95% সিআই নিয়ে আপনার মিন ভ্যালুটা কতর মধ্যে থাকবে, এই দুইটার মধ্যে, অর্থাৎ এই দুইটা ইন্টারভ্যালের মধ্যেই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে 95% সিআই দ্বারা বোঝায়। আর দ্যাট মিনস, দ্য ডিফারেন্স ওয়াজ, এখানে ডিফারেন্সটা দিয়ে দিয়েছে, আসলে ডিফারেন্সটা কত আছে, সাজেস্ট দ্য গ্রুপ ওয়ান গ্রুপ স্কোর সিগনিফিক্যান্টলি লোয়ার দেন দ্য আদার অর কম্পালসিভ বিহেভিয়ার। সো বেসিক্যালি এইভাবে আপনাকে প্রত্যেকটা কি করে, এক্সপ্লেন করে, ঠিক আছে। আপনাদেরকেও এইভাবে সেম ভাবে এক্সপ্লেন করতে হবে। সো এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
কারো কোনো কোয়েশ্চেন ইন্ডিপেন্ডেন্ট টেস্ট স্যাম্পল টেস্টে? হ্যালো, আপু আমার তো নাই এখন পর্যন্ত। আর কারো কোয়েশ্চেন আছে? আরো যে তিনজন আছেন তাদের কোনো কোয়েশ্চেন আছে এটাতে? ওকে, নাই। তো আমরা পরেরটাতে চলে যাই তাহলে। পরেরটা কি আছে আমাদের? পেয়ার্ড স্যাম্পল। পেয়ার্ড স্যাম্পলের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? পেয়ার স্যাম্পল মূলত হচ্ছে মিন দা গ্রুপ ডিফারেন্স, দুইটা গ্রুপের মধ্যে ডিফারেন্স টাইম অর্ডার, অর্থাৎ আফটার বিফোর দুইটা আমাকে কি করতে বলেছে? মেজার করতে বলেছে। সো বেসিক্যালি আমরা এই দুইটা গ্রুপের মধ্যে টাইমটা, অর্থাৎ বিফোর এর রেজাল্ট এবং আফটার এর রেজাল্ট, যেটা এই জিনিসটা কম্পেয়ার করবো। সো পেয়ার্ড স্যাম্পলের ক্ষেত্রে টি টেস্টের ক্ষেত্রে আমাকে এভাবে কাজ করতে হবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টে দেখেন অবজারভেশন যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, একটা ফ্লো চার্ট, এটা দেখানো হয় নাই। অবজারভেশন যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইয়েস, মানে বোথ স্যাম্পল সাইজ হচ্ছে গ্রেটার দেন 25, যদিও আমাদের এক্সাক্ট স্যাম্পল সাইজ 30 গ্রেটার দেন হতে হবে, ঠিক আছে? ওকে, যদি হচ্ছে নো, যদি নো হয় তাহলে কি হচ্ছে? রান ম্যানি উইটনি টেস্ট, মানে আপনার যদি এটা টি টেস্টে যাবে না, ঠিক আছে, তখন আমাদেরকে অন্য টেস্ট, অর্থাৎ নন প্যারামেট্রিক টেস্টে চলে যেতে হবে। সেক্ষেত্রে রান হচ্ছে ম্যান উইটনি টেস্টে যেতে হবে ইনস্টেড। আর রিস্ট অথবা রিস্ট্রাকচার ডেটা করতে হবে বা ইউজ ডিফারেন্ট টেস্ট ইউজ করতে হবে। দেন যদি 25 এর বেশি হয় তাহলে কি করতে হবে? রান ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। তারপর কি করতে হবে? স্যাম্পল সাইজ রাফলি ইকুয়াল, অর্থাৎ আমাদেরকে স্যাম্পল সাইজটা ইকুয়াল, রাফলি ইকুয়াল হতে হবে, ইকুয়াল কিনা সেটা দেখতে হবে। যদি ইয়েস হয়, অর্থাৎ ভ্যারিয়েন্স যদি অ্যাজিউমড হয়, ইকুয়াল অ্যাজিউমড হয়, তাহলে টি টেস্ট আমরা কি করব? অ্যাপ্লাই করব। আর যদি না হয় তাহলে হচ্ছে কি লেভেল সিগনিফিকেন্ট গ্রেটার দেন 0.505, ঠিক আছে? সো আমাদের পরবর্তী স্টেজ হচ্ছে এগুলো এতক্ষণ আমরা বললাম, দেখাইলাম। ওকে, পেয়ার্ড স্যাম্পলের ক্ষেত্রে চলে যাবো। সো বেসিক্যালি পেয়ার্ড স্যাম্পলটা কি ছিল? এটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পলের ফর্মুলা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাজাম্পশনের ক্ষেত্রে দেখেন কমন এন্ড ইউজেস ক্ষেত্রে কি দেখছি? বিফোর ট্রেনিং এবং আফটার ট্রেনিং, অর্থাৎ দুইটা ট্রেনিং এর আগে পরে যে অবস্থাটা সেই জিনিসটা আমরা কি করব? মেজার করব। সাপোজ অনেক সময় হয় যে ক্লাস টেস্টের আগে একবার হচ্ছে কিছু আপনার সার্ভে করা হয়, যেটা হচ্ছে অ্যাংজাইটির পরিমাপ করার জন্য, অথবা হতে পারে আপনার যদি জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে, ফলনের ক্ষেত্রে বলেন, এই জিনিসগুলোর ক্ষেত্রে কি হয় যে একবার আগে টেস্ট করা হয়, পরে টেস্ট করা হয়, শুধু ফলাফলটা ডিফারেন্ট আছে কিনা সেটা দেখার জন্য, বা টেস্টের ক্ষেত্রে পর হচ্ছে কোনো প্রভাব আছে কিনা এই জিনিসগুলো চেক করার জন্য। তারপর দেখুন ওয়েট বিফোর ডায়েট ভিএস আফটার, মানে হচ্ছে ডায়েটের আগে ওয়েট কেমন ছিল, আবার ডায়েটের পরে বা ডায়েট করার ফলে হচ্ছে ওয়েটের উপর কোনো প্রভাব পড়েছে কিনা, এই জিনিসগুলো চেক করবো, ঠিক আছে? সো বেসিক্যালি অ্যাজাম্পশনটা কি থাকে? পেয়ার অবজারভেশন, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স পেয়ার, মানে ইচ পেয়ার কি হতে হবে? ইন্ডিপেন্ডেন্স হতে হবে। এক্ষেত্রে নর্মালিটি অফ ডিফারেন্স, ঠিক আছে, ডি এক্স ওয়ান মাইনাস এক্স টু। সো বেসিক্যালি আমাদেরকে এই একটা কলাম আমাদেরকে কি করতে হবে? স্পেসিস এ ক্রিয়েট করতে হবে, দুইটার ডিফারেন্সটা আমাদেরকে দেখতে হবে। তারপর কি করব? যদি এক্ষেত্রে চেক ডিস্ট্রিবিউটেড, নর্মালি ডিস্ট্রিবিউটেড, দেন হচ্ছে কি করতে হবে? চেক করতে হবে স্কোয়ার অফ উইলক, পি গ্রেটার দেন এই যে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাব কি কোথায়? কন্টিনিউয়াস হচ্ছে ইন্টারভাল রেশিও স্কেল আছে কিনা, তারপর হচ্ছে নো এক্সট্রিম আউটলেয়ার, অর্থাৎ কোনো আউটলেয়ার থাকা যাবে না। এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? খেয়াল করতে হবে। ওকে, সো আমরা এখন চলে যাই আরেকটা ডেটা সেট নিয়ে।
ওকে, এখানে হচ্ছে আমরা একটা ডেটা সেট নিয়েছি। এটা হচ্ছে আমরা এক্সাম, ধরেন আমি 3টা এক্সাম নিয়েছি, এখন 3টা এক্সামে আমার ফলাফলটা কেমন আসতে পারে বা এক্সাম নেওয়ার পর আমার প্রভাব আছে কিনা, এই জিনিসগুলো আমরা চেক করবো বেসিকলি। সো বেসিক্যালি এখানে 3টা ভার্সন বা 3টা ভার্সনে এক্সাম নেওয়া হয়েছে। একটা হচ্ছে কি এক্সাম 1, 2, 3। তো আমরা আসলে এটা কি করব, কম্পেয়ার করে দেখবো, ঠিক আছে। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে ট্রান্সফর্মে যাওয়া লাগবে, কম্পিউট ভ্যারিয়েবল। কম্পিউট ভ্যারিয়েবলের দ্বারা আসলে যে কাজটা হয় সেটা হচ্ছে, আপনি যখন দেখবেন যে একটা ভেরিয়েবলের নিকট হচ্ছে অনেকগুলো, মানে অনেকগুলো স্কেল, যখন স্কেল থাকে, বিশেষ করে স্কেল থাকে বা একটা ভেরিয়েবল আন্ডার গ্রুপ ওয়াইজ থাকে, সেক্ষেত্রে যখন আপনাকে কম্পিউট করতে বলে বা যোগ করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হয়, এইখানে কম্পিউট করে, যে দেখেন যোগ বিয়োগ গ্রেটার দ্যান, এই জিনিসগুলো ইউজ করে এখানে কম্পিউট করা লাগে আপনাকে নিউমেরিক স্পেসে। আর টার্গেট ভ্যালুটা দেওয়া লাগে, আপনি যেটা যেটা ভেরিয়েবল দিবেন সেই ভেরিয়েবলটা এখানে দিতে হয়। সো বেসিক্যালি এখানে যে ভেরিয়েবলটা দিবেন এখানে কিন্তু সেই ভেরিয়েবলটা ক্রিয়েট হবে, ঠিক আছে। যেমন মনে করেন যে আইএটি অর্থাৎ ইন্টারনেট অ্যাডিকশনের ক্ষেত্রে এখানে কিন্তু 20টা মতো কোশ্চেন থাকে, অর্থাৎ আইএটি একটা স্কেল আর কি। সো ওই স্কেলে 20টা কোশ্চেন থাকে। তো আমরা যখন টোটাল স্কেলটা কাউন্ট করব, তখন কি করতে হয়, 1 থেকে 20 পর্যন্ত এখানে এইখানে কিন্তু যোগ করা লাগে, ঠিক আছে। এন্ড দেন তার উপর ভিত্তি করে আপনার দেখা যায় যে প্রবলেমেটিক ইন্টারনেট লেভেলটা কত, অর্থাৎ একটা কাট অফ পয়েন্ট ধরে নিয়ে তখন ইন্টারপ্রেট করতে হয় যে এইখানে হচ্ছে কতটুকু নিব আর কি। আই মিন যদি হচ্ছে 50-র আগ পর্যন্ত হলে কি নিব, পরে হলে কি নিব, এই জিনিসটা আর কি মেজার করে। তো বেসিক্যালি আমরা এখানে কি করব, এক্সাম যে ভার্সন আছে সেটা একটু কমপ্লিট করবো, ঠিক আছে। তার আগে আমাদের টার্গেট ভ্যালুটা এখানে দিয়ে দিব, কি দিব, যে কোনো একটা দিতে পারি, তবে ex_1_2 দিলাম, কারণ আমরা হচ্ছে 1 থেকে 2টা বিয়োগ করব, 1 - 2, তারপর হচ্ছে ওকে করে দিব। ওকে, অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা চেক করব ডেটা ভিউতে, দেখেন। ওকে, এই যে দেখেন এইখানে কি হয়েছে, একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। তো আমাকে দেখতে হবে ডেটা ভিউ গিয়ে, এই যে দেখেন ডিফারেন্সটা, x1 আর x2, অর্থাৎ এক্সাম 1 আর 2, এই যে এক্সাম 1 আর 2 এর যে ডিফারেন্স, সেটা কি হয়েছে, এখানে চলে আসছে অলরেডি। আচ্ছা, এবার আমরা আবার যাব ট্রান্সফর্মে, গিয়ে কম্পিউট ভ্যারিয়েবল। এবার আমরা কি করব, কত কত নিব, 1 3 নেই, 1 3 নিব। এখান থেকে এটা পাঠিয়ে 3 ভার্সনটা নিব। ওকে, চাই ট্রান্সফর্ম কম্পিউট বানিয়ে 3 2 3 ওকে, এইখানে দেখেন এখন আমাদের 3টা ভেরিয়েবল চলে আসছে। এই যে 3টা ভেরিয়েবলের ডিফারেন্সটা আমরা এখন কম্পেয়ার করতে পারছি, অর্থাৎ ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে একটা পরপর এক্সাম গুলো নেওয়ার ফলে 3টা এক্সামের মধ্যে কি ডিফারেন্স ছিল বা কতটুকু, সেই ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বুঝাতে পেরেছি? ওকে, আমরা এবার চলে যাব হচ্ছে, আমাদের কি করতে হবে, পেয়ার। তো এখানে গিয়ে কম্পেয়ার মিনসে যাব, এখানে গিয়েছে যে দেখেন পেয়ার স্যাম্পল টি টেস্ট, এখান থেকে কোনটা কোনটা নিব, কোনটার মধ্যে আমরা ডিফারেন্স দেখবো। মনে করেন এক্সাম 1 এরটা নিলাম, ভার্সন 1 নিলাম, আর হচ্ছে 2 নিলাম, ঠিক আছে। সো এই দুইটার মধ্যে আমরা কি দেখবো, 95%, ঠিক আছে।
এই দুইটার মধ্যে আমরা এখন ডিফারেন্স দেখব। মিন চলে আসছে দুইটার, দেখেন দেখেন মিন দুইটা কাছাকাছি একই, দুইটাই হচ্ছে 22.2 22.5 সো এদের মধ্যে আমরা কোনো তেমন একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোরিলেশনে যদি দেখি, কোরিলেশনে হচ্ছে 0.883। যখন আমরা কোরিলেশন নিয়ে যাব তখন আসলে বুঝতে পারবো। তবে এটুকু বলে রাখি, 0.8 তারপর হচ্ছে 0.9 এরকম যদি আসে তাহলে হচ্ছে যে স্ট্রং কোরিলেশন বোঝায়, স্ট্রং রিলেশনশিপ আছে এটা বোঝায় আর কি। সিগনিফিক্যান্ট ভ্যালু এখানে 0.00 মানে খুব ভালো আর কি। আচ্ছা, তো এখানে আমরা চলে যাই। মিনটা দেখেন এখানে কত আছে। এখানে মিন দুইটার মধ্যে ডিফারেন্স, মিনের ডিফারেন্স দেখেন 0.579। আর এইখান থেকে আরেকটা জিনিস লিখেছে আপার আর লোয়ার ভ্যালু আর কি। সো বেসিক্যালি আপার আর লোয়ার ভ্যালু দেখেন এখানে কি দেখাচ্ছে, যে লোয়ার ভ্যালুটা এটা আর হচ্ছে আপার ভ্যালু এটা পয়েন্ট। তার মানে কি বোঝাচ্ছে, এই যে মিন ভ্যালু -0.579, এই মিনটা এই দুইটার মধ্যে কি সীমাবদ্ধ, আপার আর লোয়ার লিমিটের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, তো ওই যে বললাম যে আমরা যতবার স্যাম্পল ডেটা নিয়ে মানে 95% ইন্টারভালে যতবার হচ্ছে আমরা এই ডেটা নিয়ে কাজ করব, কি হবে আমাদের ভ্যালুটা এইটাই, এই মানে মিনটা হচ্ছে এই আপার আর লোয়ার লিমিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপর আসি, এই যে সিগনিফিক্যান্ট ভ্যালু দেখেন এখানে কত আছে, 0.331। আচ্ছা, এখন বলেন তো এইটার ক্ষেত্রে আমরা হাইপোথিসিসটা মানে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব নাকি অ্যাকসেপ্ট করব, কে একজন বলবেন? হ্যালো, আফিয়া আশরাফি আপু আছেন? জি আপু। হ্যাঁ আপু। আপু, আমার কোশ্চেনটা হচ্ছে এখানে সিগনিফিক্যান্স ভ্যালু হচ্ছে 0.331। এখন বলেন তো এটা হচ্ছে আপনার সিগনিফিক্যান্স ভ্যালু যেটা, সেটা তো এখানে দেখতেই পাচ্ছি। তো আমরা এখন নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব? দাঁড়ান আপু, প্যাচ লেগে গেছে। 0.005 এর চেয়ে এটা হলো 0.31, তার মানে বেশি। হ্যাঁ, বেশি হ্যাঁ, হলে কি? বেশি হলে বেশি হলে রিজেক্ট, রিজেক্টেড না অপোনেন্ট। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, মানে এটি এটাই। এখানে কোনো প্রভাবই নাই। বুঝতে পারছেন? আচ্ছা, বেশি হলে অ্যাকসেপ্টেড হবে তাই তো? হ্যাঁ মানে এটা হ্যাঁ হ্যাঁ, ইউজ এক্সাক্ট। করবো, মানে নিবো, দেয়ার ইজ নো ডিফারেন্স। ইউজ করব বলতে আমাদের আর কাজ এখানে আগাচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, মানে কাজ আগাচ্ছে না বলতে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম ওয়ান এর আগের, মানে এক্সাম ওয়ান এবং এক্সাম টু দুইটার যে ইয়েটা নিয়েছিলাম, আমরা এক্সামটা নিয়েছিলাম, তো ওই দুইটার মধ্যে যে সিগনিফিকেন্স ভ্যালুটা, সেই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই আর কি। তাহলে তো কোনো লাভই নেই। হ্যাঁ, এক্সাক্ট, বুঝেছেন? জি আপু। হুম, ওকে। তো আমরা আবার যাই, আবার গিয়ে আমরা আমাদের আরো যে দুইটা আছে ওইটা একটু করে দেখাবো। কম্পেয়ার মিনসে পেয়ার স্যাম্পল। আচ্ছা, ওয়ান আর টু নিয়ে করেছিলাম, এবার আমরা ওয়ান আর থ্রি নিয়ে করি। এইটাকে আমরা পাঠিয়ে দিই। ওকে, আচ্ছা, পেয়ার স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এ দেখেন এইখানে কিছুটা ডিফারেন্স আছে। ওয়ান আর থ্রির ক্ষেত্রে এখানে 22 মিন আর এখানে হচ্ছে 20 মিন আছে। তো কিছুটা ডিফারেন্স আছে, স্ট্রং কোরিলেশন আছে। এবার দেখেন তো এটা হচ্ছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, সিগনিফিকেন্স ভ্যালু। আরো দুইজন আছে পাবলিক বাট কথা বলে না। মেহবুব চৌধুরী ভাইয়া, রাতুল ভাইয়া, আপনারা কি আছেন? ইয়াসমিনারা আপু,
কেউ কি আছেন? ভাইয়া জি আপু আছি। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে এখানে সিগনিফিকেন্স ভ্যালু 0.025 আছে, তো আমরা এটা নাল হাইপোথিসিসটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করে দিব? আপু আমি যতখানি বুঝতে পারছি যে হচ্ছে এখানে তো একটা মেজারমেন্ট আছে, এখানে না হাইপোথিসিস তো রিজেক্ট করার কিছু নাই। রিজেক্ট করার কিছু নাই। কিছু না হলেও সিগনিফিকেন্স মাত্রা সিগনিফিকেন্ট কিছু মাত্রা ইন্ডিকেট করছে আর কি। নাল হলে তো পুরোটাই জিরো হয়ে যেত। না না না, আপনি হয়তো বুঝেন নাই। নাল মানে কিন্তু জিরো না, ঠিক আছে? নাল হাইপোথিসিস বলতে বোঝায় যে এই যে আমরা এক্সাম 1 আর এক্সাম 3 দুইটা যে এক্সাম নিয়েছি, এদের মধ্যে যে ডিফারেন্সটা আমরা বলছি কি ডিফারেন্স আছে। উনি কি চলে গেছেন? আচ্ছা, না আছে। আমরা বোঝাতে চাচ্ছি ভাইয়া যে এক্সাম 1 আর 3 যে করলাম, দুইটা এক্সাম যে নিলাম, তো বেসিকলি এই দুইটা এক্সামের মধ্যে নাল হাইপোথিসিস যদি ধরি যে এক্সামের মধ্যে কোনো প্রভাব নাই, ঠিক আছে? আর অল্টারনেটিভটা ধরবো কি প্রভাব আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা কখন প্রভাব আছে ধরবো আর কখন প্রভাব নাই ধরবো। সো বেসিক্যালি এইটার উপর ডিপেন্ড করছে এই সিগনিফিকেন্স ভ্যালুটা, ঠিক আছে? তো আমি এখানে সিগনিফিকেন্স ভ্যালুটা পেয়েছি 0.025। তা আমি এখানে কি বলবো এখন, যে আমি বলবো যে প্রভাব নাই, মানে এই যে নাল হাইপোথিসিস ধরেছিলাম যে প্রভাব নাই, এটাকে কি আমি অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করে দিব? প্রভাব তো কিছুটা হলেও আছে। হ্যাঁ, কিভাবে বুঝলেন যে প্রভাব আছে? দুটা নিয়ে যখন হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, একটা তো রেজাল্ট আসছে, তো রেজাল্টটা তো অবশ্যই ইনফ্লুয়েন্স করবে কোনো না কোনো রিসার্চের ক্ষেত্রে। আচ্ছা, এখানে মনে করেন যে 0.33 আসলো, সেক্ষেত্রে আমি কি বলবো যে এখানে প্রভাব আছে? হ্যাঁ, কেন? কারণ একটা তো রেজাল্ট শো করতেছে, যে একটা তো ফলাফল তো মেজারমেন্ট আকারে দেওয়া হয়েছে, তখন এটা রেজাল্ট তো আপনার দিবেই, রেজাল্ট তো আপনার যে কোনো ভাবে যে কোনো মূল্যেই দিবে। বাট এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে হাইপোথিসিস দুইটা ধরছি, একটা নাল হাইপোথিসিস একটা অল্টারনেটিভ হাইপোথিসিস, সো বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে এই দুইটার মধ্যে রিলেশন আছে কিনা এটা দেখার জন্যই কিন্তু আমরা কি করেছি, এই টেবিলটা, এই পেয়ার্ড স্যাম্পল টেস্টটা করছি, ঠিক আছে? সো এই টেস্টের মাধ্যমে আমাকে বুঝতে হবে যে কোনো, মানে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, বা সম্পর্ক না ঠিক, যে প্রভাব আছে কিনা এই জিনিসটা হচ্ছে মেজার করা, ঠিক আছে? সো বেসিক্যালি এইখানে 0.025 সিগনিফিকেন্স ভ্যালু হচ্ছে 0.05। তো যখন আমরা সিগনিফিকেন্স ভ্যালু জিরো, পি ভ্যালু যেটাকে বলা হয় পি ভ্যালু, সেটা যদি লেস দেন 0.05 হয়, তার মানে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিব, অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব। এইখানে মান এসেছে 0.025, তার মানে এটা 0.05 এর থেকে ছোট মান আছে। সো বেসিক্যালি এইটা দ্বারা আমরা বুঝছি যে এই যে এক্সাম নিয়েছি আমরা, এই এক্সাম দুটোর মধ্যে প্রভাবটা আছে, ঠিক আছে? মানে এক্সাম 1 আর এক্সাম 2 আমরা নিলাম কি কারণে, বোঝাতে পেরেছি? ক্লিয়ার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? না বুঝলে বলবেন, ঠিক আছে? কারণ এখানে হাইপোথিসিস যদি আপনি না বুঝেন, সিগনিফিকেন্স ভ্যালু যদি না বুঝেন, নর্মাল ডিস্ট্রিবিউশন যদি না বুঝেন, তাহলে এগুলো না বুঝলে আপনি আসলে কোনো ক্যালকুলেশন করতে পারবেন না। ক্যালকুলেশন তো আপনার আসবে, আপনি করে কি করবেন যদি আপনি না বুঝেন যে ওটা ইন্টারপ্রিটেশনটা কি বা ওইটা দ্বারা কি বোঝাচ্ছে। এই জিনিসটা হচ্ছে মেইন। আপনি যখন রেজাল্ট লিখবেন আপনি পেপারে, তখন কিন্তু আপনাকে পেপারে এটা উল্লেখ করে দিতে হবে যে আপনি এই কাজটা করেছেন, এই জিনিসটা, এই রেজাল্ট আমার আসছে, এই আউটপুটটা আমি পেয়েছি, ঠিক আছে? তবে দেখা যায় যে সব ক্ষেত্রে লাগে না, বাট আপনি যখন মেইনলি, তো আপনাকে চেক করে দেখতে হবে। সাপোজ আপনি এখন একটা টেস্ট করেছেন, একটা পেপার লিখেছেন, রিগ্রেশন অ্যানালাইসিস করেছেন, এখন আপনি যে রিগ্রেশন অ্যানালাইসিসটা করেছেন সেইটা আপনার রেজাল্টটা আপনার কেমন আসছে, ভালো আসছে কি না,
তারপর আপনার ডেটা সেটটা ঠিক আছে কি না, ডেটা সেটের রেজাল্টটা যে শো করছে সেই রেজাল্টটা আপনার মানসম্মত কিনা, এই জিনিসগুলো চেক করার কারণে কিন্তু এই টেস্ট গুলো করা লাগে। ঠিক আছে? আর এই টেস্ট গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি যখন একটা রিসার্চ পেপার জার্নালে জমা দিবেন, বেসিক্যালি যখন আপনার আহ, একজন পিয়ার রিভিউ তো বুঝেন, রিভিউয়ার যখন রিভিউ করবে আপনার পেপার, তখন রেজাল্টের যে সেকশন গুলো অ্যানালাইজ করে তারা কিন্তু আপনার ডেটা সেট বা আপনার ওই যে রেজাল্ট গুলো দেখে কিন্তু আগে দেখে যে আসলে ডেটা সেটটা ঠিক ছিল কিনা বা কোনো প্রবলেম আছে কিনা ডেটা সেটে, ওনারা কিন্তু এটা আইডেন্টিফাই করে। তার আগে আপনি যখন হচ্ছে সাবমিট করবেন, তার আগে যদি আপনার মনে করেন যে আরো কেউ তো রিভিউ করে দিবে, সো বেসিক্যালি সবাই কি করে, চেক করে যে আপনার রেজাল্টের প্রবলেম কোথায়। ঠিক আছে? রেজাল্টে যদি প্রবলেম থেকে থাকে তাহলে ওই পেপার অ্যাকসেপ্ট হবে না, আগে আপনাকে রিজেক্ট করে দিবে। অথবা যদি পেপারের আদার সেক্টর দেখে মনে হয় যে আপনার অ্যাকসেপ্ট করার মতো, তাহলে আপনাকে কমেন্টস পাঠাবে যে আপনার রেজাল্টে প্রবলেম আছে। সাপোজ মনে করেন যে স্মোকিং স্মোকিং করার ফলে ক্যান্সার হয়। ঠিক আছে? এখন আপনার ক্ষেত্রে রেজাল্ট আসলো যে স্মোকিং করছে যারা, তাদের ক্যান্সার হয় না। ঠিক আছে? এই জিনিসটা যদি আপনার এই রেজাল্টে আসে, তাহলে আগে কিন্তু বলে দিবে যে অন্যান্য পেপারে এই জিনিসটাতে সিগনিফিকেন্স ভ্যালু আসছে বা তারা হচ্ছে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আপনারটাতে কেন নেয়? নিশ্চয়ই আপনার কোনো ডেটা সেটে কোনো একটা প্রবলেম আছে, কাইন্ডলি এটা চেক করবেন। ঠিক আছে? সো বেসিক্যালি এই টাইপের অনেকটা কমেন্ট চলে আসে। যখন দেখা যায় যে ওই যে টাইপ 1 ইরোর টাইপ 2 ইরোর বলেছিলাম, তো ওই যে সত্য মিথ্যার যে বিষয়টা, ওইটা যখন আপনার কি হয়, যখন আপনি বুঝে উঠতে পারবেন না, তখন কি হয় যে আপনার পুরো ডেটা সেটে যে এত সুন্দর করে আপনি রিসার্চ করলেন, এত খেটে খুঁটে, দিন শেষে ওই রিসার্চের কোনো মূল্যই থাকবে না। ঠিক আছে? একজন ডাক্তার এই কাজ করেছিলেন, উনি হচ্ছে টাইপ 2 ইরোর মেবি নিয়েছিল। তো দেখা যায় যে আহ, যেটা আসলেই ঘটে ওই জিনিসটাকে উনি দেখিয়েছেন যে আসলে ঘটে না, যার কারণে কি হয়েছে যে উনার যে রেজাল্ট পরবর্তীতে পুরোটাই কিন্তু ওই পেপারটা কিন্তু ইয়ে করে দেওয়া হয়েছে, মানে অ্যাকসেপ্ট হয়নি আর পরে। ঠিক আছে? সো বেসিক্যালি এই জিনিসগুলো এই জন্য খেয়াল রাখা লাগে, প্রত্যেকটা টেস্ট আগে বোঝা লাগবে, রেজাল্ট তো দিবেই কিন্তু টেস্ট গুলো খেয়াল রাখতে হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা টেস্ট আর কি করা লাগে। আমাদের এতটুকুই আজকে ছিল। ওকে, সো আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে? আপু, আমার একটা কোশ্চেন ছিল, করব? বলেন বলেন। আমরা ওই যে যখন হাইপোথিসিস ডেটা অ্যানালিসিসে যখন টেবিল সেকশনগুলো ক্রিয়েট করব, মানে হচ্ছে টেবিল যে ইন্ডিভিজুয়াল হবে, তখন প্রত্যেকটা টেবিল বা ছক তো ইন্টার রিলেটেড হতে হবে, ঠিক না? প্রত্যেকটা ছক ইন্টার রিলেটেড? হ্যালো। আপনার আপনার তো ভেরিয়েবল সবগুলো তো আলাদা আলাদা। কিন্তু মানে আলাদা আলাদা হবে, কিন্তু হচ্ছে ইনফরমেশনের আর রিলেবল হওয়ার ক্ষেত্রে কি প্রত্যেকটা একসাথে একটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হবে না, যে হচ্ছে একটা না, আচ্ছা, থিম থিম মনে করেন থিম মনে করেন আপনি এখন উম আপনি কোন সেক্টরে ভাইয়া, মানে আপনি ব্যাকগ্রাউন্ড? আমার হচ্ছে আমার বিএস ব্যাচেলর সোশ্যাল সায়েন্স ইন জার্নালিজম অ্যান্ড মাস্টার্স ইন সোশ্যাল সায়েন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কথা হচ্ছে যে ডেটা সেটে আপনি যখন মনে করেন ধরেন আপনি একটা রিপোর্ট লিখতে যাচ্ছেন, সো একটা গ্রামে গিয়ে সেখান থেকে একটা মানুষের ডেটা নিচ্ছেন। তো যখন আপনি ওই মানুষেরটা থেকে সাপোজ মনে করেন যে তার থেকে ডেটা নিচ্ছেন যে তাদের এলাকার মানুষের মানে মানে তাদের এলাকার অবস্থাটা বা পরিস্থিতিটা এখন কেমন, সাপোজ একটা কথা, বা তাদের এলাকার টেম্পারেচারটা এখন কেমন আছে, বা তারা কি ফিল করছে এত গরমে, এই জিনিসগুলো আপনি যখন নেন তখন তো তার বয়সও নেন, রাইট? হ্যাঁ, অবশ্যই। কিন্তু তার বয়সটা কি তার টেম্পারেচারের সাথে রিলেটেড? তেমন সামঞ্জস্যপূর্ণ না টেম্পারেচারের ক্ষেত্রে তার বয়স। এখানে প্রত্যেকটা ভেরিয়েবলই হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট।
ঠিক আছে? প্রত্যেকটা বলতে আপনি যখন ভেরিয়েবল করে নিচ্ছেন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচ্ছেন, বাট যখন আপনি কাজ করছেন অবশ্যই কোনোটা না কোনোটার সাথে প্রভাবিত আছে বলেই, মানে মেইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা পারস্পরিক কোনো সামঞ্জস্যপূর্ণ আছে বলেই কিন্তু আপনি টেস্ট করতে যাচ্ছেন বা আপনি রিসার্চটা করতে যাচ্ছেন, ঠিক আছে? ক্লিয়ার। বোঝাতে পেরেছি আমি? জি আপু, বুঝতে পেরেছি। আর এই যে এতক্ষণ আমরা ডিপেন্ডেন্ট টেস্ট করালাম, স্যাম্পল টেস্ট, টি টেস্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডিপেন্ডেন্ট করেই, সরি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিন্তু করেছি, ঠিক আছে? অর্থাৎ একটা আরেকটার উপর নির্ভরশীল না, মানে তাদেরকে এক্সাক্ট আলাদা আলাদা করে আমরা চেক করেছি। যখন আপনি ডেটা নিয়ে কাজ করবেন তখন দেখা যাবে প্রত্যেকটা ডেটা কি আলাদা আলাদা ভাবে চেক করবেন। নর্মাল ডিস্ট্রিবিউশন বলেন, প্লট বলেন, এগুলো সব প্রত্যেকটা ডেটার ক্ষেত্রে আলাদা চেক করা লাগবে। দেন চেক করার পর আপনাকে হচ্ছে পরবর্তী স্টেপ গুলোতে যেতে হবে। অর্থাৎ যখন দেখবেন যে প্রত্যেকটা ডেটা সেটের প্রত্যেকটা ভ্যারিয়েবল কি নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে, তারপরে হচ্ছে আদার্স যে বিষয়গুলো বলেছি, মানে ওই জিনিসগুলো যখন আছে তার মানে আপনাকে বুঝতে হবে কি যে ওইটা ঠিক আছে, ডেটা সেটটা মোটামুটি ঠিক আছে এবং পরবর্তী স্টেপ গুলোতে যেতে পারবেন আর কি। সো বেসিক্যালি এইটাই হচ্ছে মেন কনসেপ্ট আর আউটলায়ার্স, ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো, ভ্যারিয়েন্স, মিন ভ্যালু, এই জিনিসগুলো আপনাকে আগে দেখতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপু। আশা করি সবাই বুঝেছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, কাইন্ডলি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, অথবা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করার পরও যদি মনে করেন যে কোনো কোয়েশ্চেন থাকবে, গ্রুপে নক করতে পারেন অথবা আমাকে নক করতে পারেন, প্রবলেম নাই। বাট প্র্যাকটিস করেন, যেহেতু শিখতে এসেছেন সেখানে ভালো করে। আচ্ছা আপু, ওই যে ভাইয়া তো একটা মানে কমে গিয়ে করছে যে হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয়টা, এটা কি আজকে টপিকসটা দিবেন না নেক্সট ক্লাসে? অ্যাসাইনমেন্টটা অবশ্য দিয়ে দিব, খুব শীঘ্রই দিয়ে দিব। দেখি যদি আরেকটা ক্লাস নিয়ে তারপর না হয় আপনাদেরকে দিব, চেষ্টা করবো আর কি। ঠিক আছে আপু। Okay, যাতে আপনারা প্র্যাকটিসের উপরে থাকেন এই জন্য আসলে অ্যাসাইনমেন্টটা দেওয়া খুব জরুরি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। রেকর্ড কি স্টপ হয়েছে?